ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি, ধর্ষণরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এই আইন, বললেন প্রধানমন্ত্রী। বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে ব্যবস্থা শিগগিরই, জানালেন সিইসি। হেয় করতেই অডিও বিকৃত করে ফাঁস, দাবি ফরিদপুর 4-এর এমপি। এবং করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে পরিকল্পনা মন্ত্রী, স্ত্রী সহ হাসপাতালে ঢাকা উত্তরের মেয়র আতিকুলও, ডিএনসিসির আরও 7 কর্মকর্তা পজিটিভ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির সইয়ের পর এই আইনের সংশোধনী গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আলাদা এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষকরূপী পশুর হাত থেকে নারীদের রক্ষা করবে এই মৃত্যুদণ্ড। জনদাবিকে সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের সংশোধনীর যাচাই শেষে আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সংসদ অধিবেশন না থাকায় এই অধ্যাদেশে মঙ্গলবার দুপুরে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সেটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। বিকেল 3টায় এটিকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। বলা হয়, এই অপরাধের সাজায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ড শব্দ যোগ হবে। পরে সংসদে আইনটি পাশ করে নেওয়া হবে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া জানান। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজেই যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বুঝিয়ে দিয়েছেন তিনি ধর্ষণের পক্ষে। এমন মন্তব্য করেছেন নির্যাতিতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবিলম্বে নুরুকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। ধর্ষণের বিচার চেয়ে টানা 6 দিন ধরে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মঙ্গলবার তার প্রতিবাদে সংহতি জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংহতি সমাবেশে বলা হয়, ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক মোড় দিচ্ছে ছাত্র অধিকার পরিষদ। নির্যাতিতার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা করছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। ছাত্র অধিকারের নামে মানুষের ধর্ষণকে আশ্রয় প্রশ্রয় দেয়, ধর্ষককে কভার দেওয়ার চেষ্টা করে। নুরু সহ যে 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে কেন এত কালক্ষেপণ করা হচ্ছে গ্রেফতার করবার জন্য? ভিকটিম ব্লেমিং কি জঘন্যতম অপরাধ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2001 সালে ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল সমাবেশে অংশ নিয়ে অভিযোগ করেন, বিচারের দীর্ঘসূত্রতায় এখনো তাকে নানাভাবে হয়রানি হতে হয়। এখনো মামলার জন্য আমাকে হাইকোর্টে গিয়ে দাঁড়াতে হয়। কেন? আমার মামলার রায় এখন আমি পাচ্ছি না। আইনের পাশাপাশি দৃষ্টিভঙ্গি পাল্টানোর আওয়াজ ওঠে সমাবেশে। নির্যাতিতা বলেন, রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিরা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত তদন্ত প্রতিবেদন যে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন মাধ্যম থেকে আমাকে হুমকি দামকে দেওয়া হচ্ছে। নুরুল হককে 24 ঘন্টার মধ্যে আটকের দাবি তোলেন বক্তারা। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশাসনিক কর্মকর্তাদের গালিগালাজ করার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। এদিকে হেয় করতেই অডিও বিকৃত করে ফাঁস করার দাবি ফরিদপুর 4 আসনের সংসদ সদস্যের। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উঠেছে আলোচনার ঝড়। মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন, শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এবং এখানে ব্যক্তি কি, এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়, মাত্র তিনি অপরাধী
আইন ভঙ্গ করেছেন সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করবো। এদিকে এ নিয়ে সংবাদ সম্মেলনে এসে নিক্সন বললেন, অডিও রেকর্ডের কণ্ঠ তার নয়, তাকে হেয় করতেই এডিট করে কথা বসানো হয়েছে। আমার একজন কর্মীকে ম্যাজিস্ট্রেট এবং ডিজিপি দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। সে কি পারে 48 ঘন্টা অতিক্রম না করার আগে টিওনোকে নির্দেশ দিয়ে আমার বাড়িতে পাঠানো? যদি আমার একার বিপক্ষে মামলা হয় তাহলে অবশ্যই ডিসির বিরুদ্ধেও মামলা হবে। এদিকে নিক্সনের আচরণের প্রতিবাদ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। গত 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট চলার সময় এক কর্মীকে আটক করায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালিগালাজ করার অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। পরে ইউএনওকে ফোন করে ক্ষোভ ঝাড়েন তিনি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। 1 মাস বন্ধ থাকার পর পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। চেন্নাই বন্দর ব্যবহারের শর্তে বাংলাদেশের আমদানিকারকদের ব্যয় বেড়ে যেতে পারে কয়েক গুণ। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মঙ্গলবার সকালে গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, প্রকৃতি রক্ষা করেই দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা থাকতে হবে। একে তো করোনা মহামারী, তার ওপর এবছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ। মে মাসের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানে দেশের ক্ষতি হয়েছে 1100 কোটি টাকা, মারা গেছেন 16 জন। এছাড়া 5 দফায় বন্যায় 34 জেলা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পড়ে বসতবাড়ি সহ ফসলের মাঠ, প্রাণহানি ঘটে 41 জনের। এবছর এমন বাস্তবতার মধ্যেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই অনলাইনে দুর্যোগ সহনীয় নবনির্মিত 17,005টি বাসগৃহ উদ্বোধন এবং চাবি হস্তান্তর, এছাড়া দুর্যোগ প্রস্তুতির জন্য 18,505 জন নারী স্বেচ্ছাসেবকদের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, অতীতের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে বলেই এখন প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। কীভাবে এই দুর্যোগ মোকাবেলা করছি সেগুলি লিপিবদ্ধ করে আমরা কিন্তু ব্যবস্থা নিই। আজকে আমি বলবো যে সেটা এখন সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য ব্যবস্থাপনা। আজকে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই দেশের সামগ্রিক উন্নয়ন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী খাল ধ্বংস করে কোনো কাজ করা যাবে না। আমরা রাস্তাঘাট আমরা যা কিছু তৈরি করি না কেন, সকলকে আমরা এটাই অনুরোধ করব যে আমাদের জলাধার, আমাদের নদী নালা, খাল বিল এগুলির জন্য বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বদ্বীপ হওয়ায় মাঝে মধ্যেই দেশ দুর্যোগের কবলে পড়লেও সেখান থেকে উত্তরণের টেকসই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কাজও আমরা শুরু করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এদিকে স্ত্রীসহ হাসপাতালে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও। কোভিড পজিটিভ ডিএনসিসির আরও 7 কর্মকর্তা। করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার 2 দিন পর হাসপাতালে ভর্তি হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ স্ত্রী ডাক্তার শায়লা শাগুপ্তা ইসলাম সহ হাসপাতালে যান মেয়র। ডিএনসিসির মেয়র ও তার স্ত্রী অসুস্থ বোধ করলে রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তারা নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আতিকুল ইসলামের শারীরিক অবস্থা নিয়ে আপাতত শঙ্কার কিছু না থাকলেও তার স্ত্রীর সিটি স্ক্যানের রিপোর্টে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তাছাড়া ব্যক্তিগত সহকারী রিশাদ মোর্শেদের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলেও জানা গেছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে হলে আরও কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
দুপুরে উনি এসেছেন 3:31 উনি হসপিটালে এসে ভর্তি হয়েছেন। আপাতত দৃষ্টিতে উনি ভালো আছেন, ওনার মনোবল আছে। তবে আমরা এখনো ডিটেইল ইনভেস্টিগেশন গুলো করছি। ইনভেস্টিগেশন গুলো রিপোর্ট গুলো আমাদের হাতে এসে ফেলে আমরা হয়তো আরো তখন বিস্তারিত ভাবে ওনার অবস্থাটা জানতে পারবো। ঢাকা উত্তরের সিইও, গণসংযোগ কর্মকর্তা সহ মোট 8 জন এখন করোনায় আক্রান্ত। এদিকে একই দিন করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 22 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1537 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,81,275 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,815 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,98,037 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,537 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,81,275 জন। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,577 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,482 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,95,873 জন। এর 20 দিন পর 2 শিশুকে উদ্ধার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, খালার নির্যাতন সহ্য করতে না পেরে তারা বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সিআইডি বলছে, এ ঘটনায় কারো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাহিয়া আক্তার পিঙ্কি ও বিপ্লব ব্যাপারী 2 ভাই বোন। তাদের মা 1 বছর 5 মাস ধরে বিদেশে কাজ করছে, আর মা বিদেশে যাওয়ার পর থেকেই খালার বাড়িতে থাকে তারা। কিন্তু ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে করা হয় নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে 2 ভাই বোন মিলে সিদ্ধান্ত নেয় ঢাকায় দাদার বাড়িতে চলে যাওয়ার। গত 21 সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে তারা খালার বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ না পাওয়ায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন তাদের খালা। সেই মামলায় গ্রেফতার করা হয় শিশুদের বাবাকে, কিন্তু তারপরও পাওয়া যাচ্ছিল না শিশুদেরকে। টানা 48 ঘন্টার অভিযানে ভাটারা থেকে শিশু 2 জনকে উদ্ধার করে সিআইডি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, দাদার বাড়িতে যাওয়ার জন্য ঢাকায় এলেও বাসা হারিয়ে ফেলায় তারা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক পর্যায়ে এক রিকশাওয়ালা তাদেরকে বাসায় নিয়ে যায়। সেখানেই তারা এই কদিন ছিল। মা এবং বাপের মধ্যে রিলেশনটা ভালো না। মা চলে গেছে জর্ডানে, আর তাদেরকে রাখা হয়েছে খালার বাড়িতে। ছোট গ্লাস ভেঙেছে ছেলেটা, তখন খালা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছে। তখন ভাই বোন 2 জনে মিলে প্ল্যান করছে যে চলো আমরা দাদার বাড়িতে থাকি। তো এই প্ল্যান করে কিন্তু ওরা মেরা দিয়ে এসব এলাকা আসার চেষ্টা করছে। এরপরে আর তারা কি করতে পারেনি। শিশু দুটিকে নিয়ে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সিআইডি। একদিন একটা ফোন নাম্বার থেকে একটা মেসেজ আসে যে আপনার বাড়ি কি ফরিদপুর না ঢাকায়। ওই মেসেজের সূত্র ধরে আমি সন্দেহ করা শুরু করি যে ওই নাম্বারটা এত স্পেসিফিকলি কেন বলল যে আপনার বাড়ি ফরিদপুর না ঢাকায়। তখন সন্দেহ করে ওই নাম্বারটা ট্রেস আউট করার চেষ্টা করি। আর 2 দিন পরে আবার নাম্বারটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ওই নাম্বারের এগেনস্টে যে কলগুলো ছিল সেই কলগুলো থেকে আইডেন্টিফাই করি যে ওরা আছে হচ্ছে ভাটারা এলাকায়। ওই ভাটারা এলাকা থেকে বিভিন্ন জায়গাতে খোঁজখবর করে আমরা ওদেরকে উদ্ধার করি আর কি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ারও পরামর্শ দেয় সিআইডি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, তাকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত 2রা সেপ্টেম্বর বেগমগঞ্জে গৃহবধূকে অমানসিক নির্যাতন করা হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরিবার ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সহ টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাসের করা সবগুলো আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের এসব সুযোগের বাইরে রাখার নিয়ম থাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরাফুল রহমান শুনানি শেষে আবেদনগুলো খারিজ করে দেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে আদালতে আনা মানেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
দুপুরে পুলিশের কড়া পাহারায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় আদালত ভবনে। শুরুতে স্বজন এবং আইনজীবীদের সাথে সাক্ষাতের আবেদন খারিজ করে আদালত। পরবর্তীতে কারাগার থেকে মোবাইলে কথা বলার আবেদনও নাকচ করা হয়। তৃতীয় দফায় আবেদন জানানো হয় কারাগারের বাইরে উন্নত চিকিৎসার। আদালত সে আবেদনও নাকচ করে জেল কোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মাননীয় আদালত একটি আদেশ দিয়ে এই কথাটা বললেন, তিনি বেশ কিছু মামলায় তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই আবেদনটা মঞ্জুর করা গেল না। আমরা একই সাথে আরেকটি আবেদন করেছিলাম যে আসামি আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছে। পরিবারের সাথে সাক্ষাতের জন্য আগের দেওয়া আদেশ পরিবর্তনে আসামি পক্ষের অভিযোগের জবাবে সরকার পক্ষের দাবি জঙ্গি, দুর্দর্শ সন্ত্রাসী এবং দাগী আসামিদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে। ওনারা নিবেদন করেছেন, মাননীয় আদালত আমাদের পক্ষে আমরা শুনানি করেছি, আদালত শুনে এসেছে, আসামি পক্ষে আমাদের নামঞ্জুর করেছেন। এদিকে মঙ্গলবার দুদকের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি। স্ত্রী চুমকিকরণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23শে আগস্ট দুদকের দায়েরকৃত মামলায় ওসি প্রদীপকেও আসামি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হঠাৎ করেই অস্বাভাবিক বেড়েছে আলুর দাম। উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জের 66টি হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষিত আছে। তারপরও বন্যায় সবজির দাম বাড়তি থাকার কথা বলে সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার বাম্পার ফলন হয়েছে, সংরক্ষণও হয়েছে যথাযথ। হিমাগারগুলোতে আলুর কোনো রকম ক্ষতি হয়নি, তারপরও এই দাম বৃদ্ধি। আলুর বাজার এখন এক শ্রেণীর ব্যাপারীর নিয়ন্ত্রণে। সংরক্ষণকারী হিমাগারে এসেও আলু বিক্রি করতে পারছেন না। এটা সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। যারা আলু চাষ করে এরা এত দাম বাড়ানোর পক্ষে সম্ভব না। এটা সিন্ডিকেট হয়েছে, বিভিন্ন ব্যবসায়ী আলু রাইখা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি হয়। 35 টাকা কেরা নিবে বা কে কিনবে এরকম কোনো লোক খুঁজে পাইতেছি না। হ্যাঁ, লোক নেই। এখন আমার তো বিপদ। হ্যাঁ, আমি বিক্রি করতে পারলে মনে করেন যে আমার মুক্তি পাইতাম। জেলায় এবার প্রায় 37,500 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। সংরক্ষিত আলুর বেশিরভাগের মালিক এখন মধ্যস্বত্বভোগী। আলু কৃষকের যদি নষ্ট হয়ে যায়, তার ড্যামারেজ দেওয়ার জন্য তারা এই আলুটা শুধু কিনে। হিমাগার মালিকরা কখনো আলু স্টোরে রাখে না। সবজির যেহেতু মূল্য উঠলো, সেই সুযোগে আমাদের এক শ্রেণীর ব্যবসায়ী আলু উৎপাদন হচ্ছে। আসলে এটা কোনো যৌক্তিকতা নেই, কারণ আমাদের আলু গুলোতে পর্যাপ্ত আলু মজুদ ছিল। জেলার হিমাগারগুলোতে পাইকারি আলু 35 থেকে 38 টাকা আর খুচরা বাজারে 46 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসির উদ্দিন, সময় সংবাদ। মা ইলিশ রক্ষায় আগামী 22 দিনের জন্য বন্ধ হলো সব ধরনের মাছ ধরা। মঙ্গলবার রাত 12টা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা বলে জানান সংশ্লিষ্টরা। মূলত আশ্বিনের ভরা পূর্ণিমায় 70 থেকে 80 ভাগ মা ইলিশ গভীর সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এই অবস্থায় ইলিশের প্রজনন রক্ষায় প্রতিবছর এই সময় 22 দিনের মাছ শিকারে বিধিনিষেধ দেওয়া হয়। এ সময় পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান চলে। শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করবে ভারত সরকার। আপাতত 20,000 টন পেঁয়াজ বিদেশে রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। তবে যে পদ্ধতিতে পেঁয়াজ পাঠাতে রাজি হয়েছে তাতে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা খুব বেশি লাভবান হবেন না। আর এই রপ্তানি পুরো প্রক্রিয়াটি করতে হবে চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। গত 14 সেপ্টেম্বর আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এতে বিপাকে পড়েন ভারত থেকে এলসি করা বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকরা। বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। সীমান্তের ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজ ভর্তি ট্রাক। বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে দাম। ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সবুজ সংকেত দেয় মোদি সরকার। এরই মধ্যে ভারত সরকারের একটি ঘোষণায় বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও শর্ত জুড়ে দেয় তা ফিকে হয়ে গেছে। আগামী বছর 31শে মার্চ পর্যন্ত 5টি শর্তে 20,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
এর মধ্যে প্রধান শর্ত হলো এই পেঁয়াজ সড়ক পথে নয়, সমুদ্র পথে চেন্নাই বন্দর দিয়ে নিতে হবে, আর রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বছরের 31 মার্চের মধ্যে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে তেমন উপকৃত হবে না বাংলাদেশ। ব্যবসায়িকভাবে লাভজনক না হয় বাংলাদেশি আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে আগ্রহ দেখাবেন না বলেও মনে করেন তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনায় আক্রান্ত হওয়ার মাত্র 12 দিন পরই আবারও নির্বাচনী প্রচারে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রচারে ব্যাপার করছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনও। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ফ্লোরিডার স্যানফোর্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসের বাইরে কোনো নির্বাচনী সমাবেশ করেছেন। সাংবাদিকরা বারবার হোয়াইট হাউসের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শেষ তার করোনার পরীক্ষা হয়েছে এবং তিনি নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা ছিল। Walk into that audience. I'll walk in there, I'll kiss everyone in that audience. I'll kiss the guys and the beautiful women and everybody. I'll just give you a big fat kiss. এমন একটি সময়ে তিনি নির্বাচনী সমাবেশ করলেন যখন যুক্তরাষ্ট্রেও কিন্তু করোনা ভাইরাস আবারও সেই মারাত্মক আকার ধারণ করছে। সোমবারেও পুরো যুক্তরাষ্ট্রে 45,000-এরও বেশি মানুষ নতুন করে করোনা রোগে আক্রান্ত হয়েছে একদিনে। এমন একটি অবস্থায় নির্বাচন যেহেতু সামনে, দুই দলের প্রার্থীরাই কিন্তু নির্বাচনী সমাবেশ করে বেড়াচ্ছেন। Americans don't panic. Trump panicked. Trump is the one who panicked. His reckless personal conduct since his diagnosis as well has been unconscionable. মনোনীত বিচারপতি এনি কোমি ব্যারেট, তার কিন্তু মার্কিন সিনেটে কিন্তু তার শুনানি হয়েছে। 9 জন বিচারপতির মধ্যে যে 5 জন বিচারপতি যেদিকে রায় দেয় সেই দিকেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ইস্যুতে কিন্তু সিদ্ধান্ত হয়। সেই ক্ষেত্রে এই বিচারপতি নিয়োগের পরে রিপাবলিকান দল যদি আগামীতে ক্ষমতায় নাও আসে ডোনাল্ড ট্রাম্প, তাহলেও রিপাবলিকান দল কিন্তু সুপ্রিম কোর্টে এবং বিচার ব্যবস্থায় কিন্তু একটা প্রভাব বিস্তার করবে আজীবন। সেজন্যই বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তারা বলছিল যে নির্বাচনের আগে যেন এই নতুন বিচারপতি নিয়োগ দেয়া না হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কুয়েতে করোনার প্রভাবে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মালিকদের। বেচাকেনা না হওয়ায় অনেকে বন্ধ করে দিচ্ছেন নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে ফিরে যাচ্ছেন দেশে। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। শ্রমিক হিসেবে কুয়েত আসা অনেকে নিজের ভাগ্য পরিবর্তনে দক্ষতা, মেধা আর যোগ্যতার বলে হয়েছেন ব্যবসায়ী, হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, করেছেন অনেককে স্বাবলম্বী। এসব শ্রমিক ব্যবসায়ীরা দিনের পর দিন অক্লান্ত শ্রম দিয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু ভাগ্য বিলম্বিত, বাকি নির্মূল পরিহাসে বৈশ্বিক মহামারী প্রাদুর্ভাবের কারণে সুদীর্ঘ 8 মাস থেকে চলে আসা লকডাউন, কারফিউ সহ সবকিছু বন্ধ ঘোষণা করেন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিজের গড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় দীর্ঘদিন ধরে। ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ী বাংলাদেশিদের। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অপরদিকে নিজের বাসা ভাড়া সহ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কুয়েত সরকার পঞ্চম ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্তে চতুর্থ ধাপে অনেক কিছু খুলে দিয়েছেন। সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে প্রবাসীরা সরকারকে ধন্যবাদ জানান। করোনা এখনো যায়নি, কিন্তু ইজি হওয়াতে আমরা আলাই দিলে আস্তে আস্তে করে রিকভারির দিকে যাচ্ছি। চেষ্টা করছি যে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যেন আস্তে ধীরে আমরা আমাদের বিগত দিনের লোকসানগুলো উঠাতে পারি। দীর্ঘদিন পর বেকার কর্মহীন শ্রমিকরা অনেকেই নিজের ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। যেখানে কর্মহীন বেকার শ্রমিকরা কর্মহীন, সেখানে তাদের প্রয়োজনে নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করা সম্পূর্ণ দূর হয়ে পড়েছে। ফলে এর প্রভাব বিভিন্ন দোকানপাট, শপিং মলগুলিতে পড়েছে। ব্যবসায় লোকসান করতে হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগণকে। তাছাড়া অনেক দোকানিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেশে চলে যেতে হচ্ছে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান,
সময় সংখ্যা কয়েক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি, ধর্ষণরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এ আইন, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।